জ্যাক দ্য রিপার, দ্য জোডিয়াক কিলার, অটো শঙ্কর, দ্য স্টোনম্যান, দ্য বুচার অফ দিল্লি ইত্যাদি এমন অনেক নৃশংস সিরিয়াল কিলারের মারাত্মক সব অপরাধের কথা আমরা জানি, যাদের মধ্যে অনেকে পুলিশের কাছে ধরা পড়েছে, আবার অনেককে ধরা এখনো সম্ভব হয়নি। কিন্তু একবার ভেবে দেখুন তো, একজন আসামির কি 1800 বছরের সাজা হওয়া সম্ভব? হ্যাঁ, এটা 1990-এর দশকে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা, যখন একজন আসামিকে তার পৈশাচিক সব অপরাধের জন্য 1800 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 22 এপ্রিল 1999 কলম্বিয়ার লুইস আলফ্রেদো গ্যারাভিতো প্রায় 2 দশক ধরে কলম্বিয়া ও তার পার্শ্ববর্তী দেশ ইকুয়েডর ও ভেনেজুয়েলাতে নৃশংস হত্যালীলা চালানোর পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হন। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর আসামির কাহিনী, যার মারাত্মক সব অপরাধের জন্য কলম্বিয়ান সরকার তাকে 1853 বছরের কারাদণ্ড ঘোষণা করেছিলেন। লুইস গ্যারাভিতো ওরফে দ্য বিস্ট ছিলেন কলম্বিয়ার একজন মারাত্মক বিপজ্জনক সিরিয়াল কিলার এবং যৌন অপরাধী বা সেক্স অফেন্ডার। সে তার অপরাধের স্বীকারোক্তিতে 1980 দশকের মাঝামাঝি থেকে 90-এর দশকের শেষ পর্যন্ত 140 জন 6 থেকে 16 বছরের অপ্রাপ্তবয়স্ক বালক ও কিশোরকে নির্মমভাবে ধর্ষণ, নির্যাতন ও খুনের অপরাধ স্বীকার করে। গ্যারাভিতো নিজের স্বীকারোক্তিতে তার প্রথম খুনের অভিজ্ঞতা জানায়। 1992 সালের 4 অক্টোবর রাতে গ্যারাভিটো একটা বারে বসে মদ্যপান করছিল, যখন সে জুয়ান কার্লোস নামের এক 13 বছরের ছেলেকে একা হেঁটে যেতে দেখে। গ্যারাভিটোর বয়ান অনুযায়ী নেশাগ্রস্ত অবস্থায় অন্ধকার রাতে চাঁদের আলোর দিকে তাকিয়ে তার মধ্যে এক পৈশাচিক অনুভূতির জন্ম হয় এবং সে ওই 13 বছরের জুয়ান কার্লোসকে খুন করতে উদ্যত হয়। পুলিশ যখন জুয়ানের মৃতদেহ উদ্ধার করে, তারা দেখে মৃতদেহের চোয়ালের সামনের দাঁত ও তার যৌনাঙ্গ উধাও। এর মাত্র 6 দিন পর 10ই অক্টোবর ট্রুহিও শহরে তার বোনের বাড়িতে যাওয়ার সময় আবার গ্যারাভিটো 12 বয়সের জন আলেকজান্ডারকে নির্মমভাবে হত্যা করে। এইভাবে পরপর দেশে ও বিদেশে তার নৃশংস হত্যালীলা চলতে থাকে। কিন্তু কোনো মানুষ কি এমনি এমন মারাত্মক খুনের নেশায় পড়ে? তাহলে ঠিক কী কারণে গ্যারাভিটোর মধ্যে এক পৈশাচিক খুনির জন্ম হয়েছিল? মনে করা হয় গ্যারাভিটোর এই অমানবিক অবস্থার জন্য তার শৈশবের পরিস্থিতি ও কিছুটা তার পরিবার দায়ী ছিল। লুইস আলফ্রেদো গ্যারাভিতোর জন্ম হয় 1957 সালে কলম্বিয়ার জেনোভা শহরে। তারা 7 ভাই বোন ছিল এবং তাদের মধ্যে সবথেকে বড় ছিল লুইস। সে তার বয়ানে জানায় এটা তার দুর্ভাগ্য ছিল যে সে এমন এক পরিবারে বড় হয়েছে যেখানে বেশিরভাগ সময় ঝগড়া, মারামারি ও কটু কথাতে কেটেছে। গ্যারাভিটোর বাবার প্রচণ্ড মদের নেশা ছিল। এমনটা জানা যায় যে গ্যারাভিটোর বাবা নেশা করে তার মাকে অন্তঃসত্ত্ব অবস্থায়ও মারধর করত এবং সে বাধা দিতে গেলে তাকেও গাছের গায়ে বেঁধে পেটানো হতো। গ্যারাভিটোর স্কুল জীবনও বেশি দিন স্থায়ী ছিল না। সে কলম্বিয়ার সিমন বলিভার স্কুলে পড়তো, যেখানে তাকে প্রায়শই অন্য ছেলেদের হাতে আক্রমণের শিকার হতে হতো এবং তারপর তার বাবা তার উপর টাকা উপার্জনের বোঝা চাপিয়ে দেওয়ায় ক্লাস 5-এ তাকে লেখাপড়া ছাড়তে হয় এবং এই ঘটনা তাকে গভীরভাবে হতাশ করে। এর ঠিক 1 বছর পর গ্যারাভিটোর যখন মাত্র 12 বছর বয়স, তার জীবনে ঘটে এক মর্মান্তিক ঘটনা। তার বাবার পরিচিত এক বন্ধু তাকে ভুলিয়ে তার যৌন শোষণ করে। এমনটা জানা যায় যে এই ঘটনার 3 বছর পর আবার তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। সেই ছোটবেলা থেকে এইসব অস্বাভাবিক ও অমানবিক পরিস্থিতির কারণেই মনে করা হয় গ্যারাভিটোর মধ্যে এক পৈশাচিক মনোভাব জন্ম নিয়েছিল। মাত্র 16 বছর বয়সে শ্লীলতাহানির অভিযোগে তাকে প্রথমবার গ্রেপ্তার হতে হয়েছিল, কিন্তু তার কোনো অপরাধ করার উদ্দেশ্য ছিল না এমন বয়ান দেয়ায় কিশোর গ্যারাভিটোকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তখন কেউ ভাবতে পারেনি যে এই কিশোর ভবিষ্যতে এক ভয়ঙ্কর রূপ নিতে পারে। বাড়ি থেকে ঘর ছাড়া হওয়ার পর গ্যারাভিতো প্রথমে কোনো চাকরি করে শান্তিতে সংসার করার চেষ্টা করেছিল, কিন্তু তার মধ্যে বাড়তে থাকা অপরাধ স্পৃহা তাকে বারবার কলম্বিয়ার অপরাধপ্রবণ জায়গাগুলোতে ফিরে আসতে বাধ্য করে। গ্যারাভিতো ছিল একজন পেদারাস্ট, অর্থাৎ তার নিজের থেকে কম বয়সী ছেলেদের ভালো লাগতো। গ্যারাভিতোর বেশিরভাগ শিকার হতো গরিব, ঘর ছাড়া, কম বয়সী, উজ্জ্বল চোখ ও উজ্জ্বল চামড়া বিশিষ্ট বালক। সে তাদেরকে বিভিন্ন ছদ্মবেশে কখনো টাকা, কখনো খাবার বা কখনো কাজ দেওয়ার লোভ দেখিয়ে শহর থেকে দূরে জনশূন্য এলাকায় নিয়ে গিয়ে নিজের অপরাধ সিদ্ধ করত, যাতে তার অপরাধের কোনো সাক্ষী না থাকে। 1986 পর থেকে গ্যারাভিতোর যৌন লালসা রীতিমতো বাড়তে থাকে। এমনটা জানা যায় প্রত্যেক মাসে অন্তত একটা করে অপ্রাপ্তবয়স্ক ছেলেকে সে নিজের শিকার বানাচ্ছিল। এরপর 90-এর দশকে তার অপরাধ পৈশাচিক রূপ নেয়। সে দিনে একের অধিক ধর্ষণ ও খুন করতে শুরু করে এবং মৃতদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এমনকি মুন্ডু পর্যন্ত কেটে নিতে শুরু করে। গ্যারাভিটোর খুন করার পর প্রতিটি মৃতদেহ থেকে কিছু জিনিস পুরস্কার হিসেবে নিজের কাছে রেখে দিত, আর তার এই পুরস্কারের ব্যাগ ভর্তি হয়ে গেলে সেটা ফেলে আসতো কোনো পরিচিত আত্মীয়ের বাড়ির সামনে। তার এই অপরাধ জীবনের মাঝখানে তাকে কিছুবার পুলিশের সম্মুখীন হতে হয়েছিল। পুলিশ যখন তাকে নিখোঁজ ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করত, সে বলতো যে ছেলেটার সাথে তার দেখা তো হয়েছিল, কিন্তু তারপর সেই ছেলে চলে গেছে এবং কোথায় চলে গেছে সে ব্যাপারে সে কিছুই জানে না।
এবং এর ঠিক কিছু সময় পরই শহরের কোনো ফাঁকা জায়গা থেকে পাওয়া যেত সেই নিখোঁজ ছেলেটার মৃতদেহ। কিন্তু ততক্ষণে গ্যারাভিটো অন্য শহরে নিজের শিকার খুঁজছে। প্রথমে এই সব ঘটনা অতটা দৃষ্টি আকর্ষক না হলেও যখন একে একে অনেক শিশুর উধাও হওয়ার ঘটনা সামনে আসতে থাকে এবং তাদের ধর্ষিত ও নির্যাতিত মৃতদেহ পাওয়া যেতে থাকে, তখন দেশের মানুষের মধ্যে একটা ভীতির সৃষ্টি হয়। কলম্বিয়ার বিভিন্ন শহর থেকে যখন 20-30টা করে ছেলের একই রকম নির্যাতিত লাশ পাওয়া যায়, পুলিশ বুঝতে পারে এটা কোনো মানসিক ভারসাম্যহীন সিরিয়াল কিলারের কাজ, যে খুব সাবধানে বহু দিন ধরে দেশের বিভিন্ন শহরের বিভিন্ন জনশূন্য এলাকায় নিজের শিকারদের নিয়ে গিয়ে তাদেরকে খুন করছে। এবং শুধু কলম্বিয়ায় নয়, তার প্রতিবেশী দেশ ইকুয়েডর এবং ভেনেজুয়েলাতেও একই রকম 30-এর বেশি ঘটনা সামনে আসে, যার ফলে কলম্বিয়ার সরকারের টনক নড়ে ও পুরো দেশ জুড়ে সেই পৈশাচিক খুনির অনুসন্ধান শুরু হয়। 1998 সাল 7ই নভেম্বর পেরেরা শহরের এক পাহাড়ি অঞ্চলে কিছু ছেলে ফুটবল খেলার সময় একটা কঙ্কাল দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটা পর্যবেক্ষণ করেন এবং তারা মৃতদেহের বা কঙ্কালের পাশ থেকে একটা চিঠি পান। এই চিঠি অনুসরণ করে কলম্বিয়ান পুলিশ পৌঁছয় গ্যারাভিটোর প্রেমিকার বাড়িতে এবং তাকে এইসব নৃশংস খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করায় সে এক ব্যাগ ভর্তি জিনিস, যা গ্যারাভিটো তার শিকারদের থেকে সংগ্রহ করে নিয়ে আসতো, তা পুলিশকে দিয়ে দেয়। সে জানায় গ্যারাভিটো তাকে এগুলো দিয়ে গেছে এবং সে তার ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। পুলিশের আর বুঝতে অসুবিধা হয় না যে এতদিন ধরে যে নির্মম হত্যালীলা চলছে তা লুইস গ্যারাভিটোরই কারসাজি। পুলিশ গোটা দেশে গ্যারাভিটোর অনুসন্ধান শুরু করে এবং তার বাড়ির ওপর কড়া নজর রাখে। এবারে পুলিশকে বেশি দিন তার খোঁজ করতে হয়নি। 1999 মার্চ-এপ্রিল নাগাদ সে আবার 12 বছরের এক ছেলেকে লোভ দেখিয়ে শহর থেকে দূরে নিয়ে গিয়ে তার ওপর আক্রমণ করে, কিন্তু এবারে তার পরিকল্পনা সফল হয় না। একজন লোক তাকে এই কুকর্ম করতে দেখে ফেলে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে 22 এপ্রিল 1999 পুলিশ তাকে খুন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করে। অবশেষে 28 অক্টোবর 1999 গ্যারাভিটো নিজের স্বীকারোক্তি দেয়। সে মোট 140 জন অপ্রাপ্তবয়স্ক ছেলের খুন ও ধর্ষণের অভিযোগ স্বীকার করে। তবে অনেকেই মনে করেন যে গ্যারাভিটোর শিকারের সংখ্যা 220 থেকে 300-রও বেশি, যা পর্যাপ্ত প্রমাণ ও বিভিন্ন প্রতিকূলতার কারণে সামনে আসেনি। কলম্বিয়ান সরকার গ্যারাভিটোর এইসব জঘন্য অপরাধের জন্য তাকে 1853 বছর ও 9 দিনের সাজা ঘোষণা করেন। তবে কলম্বিয়ার আইন অনুযায়ী কোনো আসামির সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ 40 বছর হওয়ায় তাকে 40 বছরেরই কারাদণ্ড দেওয়া হয়। গ্যারাভিটোর এই ঘটনার পর কলম্বিয়ান সরকার নিজেদের সংবিধানে কোনো আসামির সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ 40 বছর থেকে বাড়িয়ে 60 বছর ঘোষণা করে। গ্যারাভিটো নিজের স্বীকারোক্তিতে জানায় সেই অপরাধগুলো করে কখনো স্বস্তি বোধ করেনি। সে নিজে থেকে তার মানসিক অস্থিরতার জন্য সাইকিয়াট্রিক হসপিটালে ভর্তি হয়েছিল এবং ডিপ্রেশনের জন্য ডাক্তারদের সাহায্যও নিত, কিন্তু তার অপরাধের কথা কাউকে বলতো না। গ্যারাভিটোর মানসিক অসুস্থতা ও ডিপ্রেশনের জন্য তাকে অনেক রকম চিকিৎসাও দেওয়া হয়, কিন্তু কোনো কিছুই তাকে তার এই খুনের নেশা থেকে দূরে রাখতে পারেনি।